এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। শুভ সন্ধ্যা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান এনজেএল হসপিটাল স্বাস্থ্য কথা আজকের পর্বে। আপনারা জানেন যে প্রতি শনিবার এ সময় আমরা উপস্থিত হই চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি আপনাদের সাথে একটি চিকিৎসা বিষয়ক এবং স্বাস্থ্য বিষয়ক সমস্যা তুলে ধরার জন্য। এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে এই সময়সূচি 9:45 প্রচার করা হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কানে কম শোনা, এর করণীয় কি? এবং আমাদের সাথে আজকে আলোচক হিসেবে আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার নুরুল হুদা নাইম। আসসালামু আলাইকুম স্যার, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আজকের পর্বে। আপনি ইতিমধ্যে শুনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কানে কম শোনা, এর করণীয় কি? তো যেহেতু আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আছেন দীর্ঘ সময় ধরে এবং আপনার অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকেও আমরা অনেক কিছু শুনবো এবং দর্শক আপনারা সরাসরি আমাদের কাছ থেকে আমাদের সাথে পরামর্শ বা মত বিনিময় করতে পারবেন কমেন্ট ফিল্ডে কোনো প্রশ্ন করে বা কোনো মতামত দিয়ে। আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে ধরনের সমস্যায় ভুগে থাকি আজকে আলোচনাটা আসলে সেই বিষয় নিয়েই হবে। চলুন সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, প্রথমেই জানতে চাচ্ছি যে আমাদের যে শ্রবণ প্রক্রিয়া মানে শোনার যে প্রক্রিয়াটা এটা সম্পর্কে যদি একটু বলতেন সহজ ভাষায়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নুরুল হুদা নাইম, ইএনটি বিশেষজ্ঞ, এবং আজকের এনজেএল হেলথ টক এই অনুষ্ঠানে তো আমরা আজ এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আমার মনে হয় যে এটা আমাদের প্রত্যেকেরই শোনা উচিত। ধরুন আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে দর্শক, সাময়িক জটিলতার জন্য আমরা খুবই দুঃখিত। হয়তো নেটওয়ার্ক সমস্যার জন্য উনি সংযুক্ত থাকতে পারছেন। ডাক্তার নাইম শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি বলতে থাকেন, আপনি শ্রবণ দিবস নিয়ে বলতে থাকেন। আমরা প্রায়শই আমরা ঘরে যারা থাকি তারা শ্রবণ দিবস নিয়ে আপনি একটু বলতে থাকেন আপু। উচ্চ বিভিন্ন ধরনের সাউন্ড পলিউশনের জন্য আমরা অনেক ধরনের সমস্যায় ভুগে থাকি এবং অনেকের বাড়িতেই আছে যারা দীর্ঘমেয়াদী তারা পান সুপারির অভ্যাস থেকে থাকে, তারাও বিভিন্ন ধরনের শ্রবণের সমস্যায় ভুগে থাকেন। এই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত একটা আলোচনা হবে। ডাক্তার আপনি নিশ্চয়ই এখন সমস্যাটা সমাধান হয়েছে? জি জি, আমরা আমরা একটু আমাদের নেটওয়ার্ক সমস্যা করছিল। প্রিয় দর্শক, আমরা
যেটা বলতে চাই যে আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে ডাকছেন, সে আপনার রেসপন্স করছে না, আপনার দিকে তাকাচ্ছে না, অথবা তার 2 বছরের উপরে বয়স হয়ে গিয়েছে, সে আপনাকে বাবা বা মা বলে ডাকছে না। এই যে একটা কষ্ট, ভাবুন, এই কষ্টটা যদি কোনোভাবে আমরা নিরাময় করতে পারি, কোনোভাবে যদি এটাকে আমরা দূর করে দিতে পারি, তাহলে কেমন হবে? আজকে আমরা কেন এই মানে কানে কম শোনার বিষয়টাকে আজকের আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু আলোচনা করতে যাচ্ছি, কারণ আমরা সবাই জানি যে আসছে 3 তারিখ, অর্থাৎ মার্চের 3 তারিখে বিশ্ব শ্রবণ দিবস পালিত হবে পুরা বিশ্বে। আপনারা জানেন 2016 সালের আগে এই দিবসটাকে ওয়ার্ল্ড ইয়ার কেয়ার ডে হিসাবে পালন করা হতো। এখন এটাকে ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসাবে আমরা পালন করি বিশ্বে সব জায়গায়। এবং আপনারা জেনে আতঙ্কিত হবেন, আমি বলবো এটা আসলে আমাদের জন্য এটা আতঙ্কের বিষয় যে পুরা বিশ্বে WHO এর মতে একটা গবেষণা এবং তাদের পরিসংখ্যান মতে WHO এর যে বিশ্বে 150 কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে শ্রবণ সমস্যায় ভুগছেন। অর্থাৎ এখানে শ্রবণ সমস্যা বলতে আমরা হচ্ছে যে কোনো একটা, আর তার মধ্যে প্রায় 43 কোটি মানুষ একদম, অর্থাৎ ওনারা মানে শ্রবণের অর্থাৎ ডিসেবল হওয়া, অর্থাৎ ওনারা কিন্তু কানে কম শোনার কারণে দৈনন্দিন কার্যক্রম করতে পারছেন না, অর্থাৎ তাদের ডিসেবিলিটি আছে, এইরকম একটা ব্যাপার কিন্তু আছে। এবং এটা 2050 সালে প্রায় 70 কোটিতে মানে উন্নত হবে। সুতরাং আমরা কিন্তু এটা মানে খুবই অ্যালার্মিং আমাদের এই মানব গোষ্ঠীর জন্য যে বিশ্বে যে হারে আমাদের এই শ্রবণ সমস্যায় মানুষ ভোগা শুরু হয়েছে, 2050 সালে আমাদের প্রায় প্রতি 10 জনে একজন এই শ্রবণ সমস্যায় ভুগবেন। সুতরাং এই শ্রবণ সমস্যা কিন্তু একদম মানে নীরব ঘাতকের মতো মহামারী আকারে দেখা দিচ্ছে। তাহলে অবশ্যই আমাদের এই সচেতনতা প্রয়োজন। এখানে আশার কথা যেটা আমরা বলতে পারি প্রিয় দর্শক, একদম সবসময় হতাশ হলেও চলবে না। আশার কথা হচ্ছে আমরা যদি এই শ্রবণ সমস্যাটাকে প্রাথমিক পর্যায়ে আমাদের কিছু নিয়ম কানুনের মধ্যে, সিস্টেমের মধ্যে যদি আমরা এটাকে ঢুকাতে পারি, তাহলে কিন্তু আমরা 60% এই শ্রবণ সমস্যা আমরা প্রতিরোধ করতে পারবো। অর্থাৎ সমস্যা হলেও আমরা কিন্তু এটাকে মানে আমাদের সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব 60% শ্রবণ সমস্যা, এবং 90% শ্রবণ সমস্যা আমরা প্রতিকার করতে পারবো। তাহলে আমাদের খুবই প্রয়োজন হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস করা বা ডিটেকশন করা, যে আমার বাচ্চাটা কানে কম শুনে বা আমার কথা রেসপন্স করছে না। সেই ক্ষেত্রে আমরা যত আর্লি ডাক্তারের কাছে গিয়ে আমার বাচ্চার রোগটা আমরা শনাক্ত করতে পারবো এবং উপযুক্ত চিকিৎসা নিতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু আমরা তাকে ভালো করতে পারবো। সুতরাং এই জনসচেতনতার লক্ষ্যেই কিন্তু এই শ্রবণ দিবস, অর্থাৎ আমরা মানে পুরা বিশ্বে গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা এটা ছড়িয়ে দিতে চাই যে আপনার কানের যত্ন নিতে হবে, শোনার যত্ন নিতে হবে, এবং এগুলা নেওয়ার জন্য কি কি করতে হবে সেই ফরম্যাটটা আমরা একটু পরে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। খুবই চমৎকারভাবে কিছু তথ্য তুলে ধরেছেন উনি। শুধু দর্শক, আপনারা আপনাদের যেকোনো সমস্যা আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করে জানতে পারেন এবং সরাসরি আমাদের সাথে মতবিনিময় করতে পারেন। স্যার, আপনি ইতোমধ্যেই বললেন কিছুক্ষণ আগে বাংলাদেশের যে ভয়াবহতা, পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডেটা তুলে ধরেছেন। বাংলাদেশের এই ভয়াবহতাটা আসলে কিরকম এবং কেন বাংলাদেশে সমস্যাটা বেশি হয়, বা কি ধরনের সমস্যা বাংলাদেশের রোগীরা বেশি সাফার করে? ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে WHO এর যে হিসাব বিশ্বে, সেটা আমরা তুলে ধরেছি। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা যে পরিসংখ্যান এখন প্রচলিত আছে আমাদের, সেখানে দেখা গিয়েছে যে
9 থেকে 10% মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন এবং এটা প্রায় এই মানে 16 থেকে 20 লাখ মানুষ একদম ডিজেবল অবস্থায় আছেন। এবং আমরা যেটা বলতে চাই যে উন্নত বিশ্বে একটা শিশু জন্মগ্রহণের পরে তাকে ইউনিভার্সাল হিয়ারিং টেস্ট, অর্থাৎ 24 থেকে 72 ঘন্টার মধ্যে একটা শিশু জন্মগ্রহণের পরে আমরা কিন্তু তার হিয়ারিং টেস্ট করতে পারি, অর্থাৎ এই বেবিটা তার কানে শোনাটা স্বাভাবিক কিনা এবং সে শুনছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ধরতে পারি। সুতরাং এটা খুবই জরুরি যে নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং যে সিস্টেমটা সেটা আমাদের ন্যাশনাল আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখানে কিন্তু আমাদের এটা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এবং আমরা যেমন বাচ্চা জন্মগ্রহণের পরে মানে ডাক্তার হিসাবে কিন্তু প্রথমেই একটা টেস্ট করা যায়, মোরোস টেস্ট বলে এটাকে। এটা দিয়ে অনেক সময় পা এবং হাত একসাথে করে একটা তাপ্পড় দিয়ে এভাবে ছেড়ে দিলে কিন্তু বাচ্চা তখন এভাবে ঝাঁকুন দিয়ে ওঠে। এটা একটা হলো মানে আশেপাশে কোনো একটা লাউড সাউন্ডে তার চোখে একটা ব্লিঙ্কিং হবে, চোখের মধ্যে একটা ব্লিঙ্কিং হবে। এটা কিন্তু আমরা ঘরেও করতে পারি, মা বাবাও করতে পারেন। একটা হাততালি দিলে যদি দেখা যায় যে তার চোখ হঠাৎ করে কেঁপে উঠেছে তাহলে বুঝতে হবে সে কানে শুনে। এবং ডাক দিলে অনেক সময় যখন একটু বয়স বাড়ে তখন সে রেসপন্স করে। তো এই রেসপন্সগুলো যখন আমরা কোনো বেবির ক্ষেত্রে পাবো না তখন কিন্তু বুঝতে হবে তার কানে শোনার একটা সমস্যা আছে এবং এটা আমাদের অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো প্রিয় দর্শক, আমরা যদি এই মানে কানে শোনার যে বৈজ্ঞানিক যে ব্যবস্থা, অর্থাৎ আমাদের নর্মাল কানে একজন নর্মাল মানুষ কানে কিভাবে শুনেন সেটা যদি আমরা একটু অল্প করে ব্যাখ্যা করি তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমাদের কানের কিন্তু 3টা ভাগ আছে, বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। এই 3টা ভাগে আমাদের কানে শোনার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমরা প্রথমে একটা শব্দ হয়, শব্দ মানে একটা ভাইব্রেশন, কোথাও একটা ভাইব্রেশন হলো, শব্দ হলো, সেই শব্দটাকে কান আমাদের মানে কালেকশন করে সে পর্দার মাধ্যমে মধ্যকর্ণে চলে যায়। কানের পর্দার সাথে কিন্তু ভিতরে 3টে হাড় আছে, ওই 3টে হাড়ের সংযোগ হয় এবং এ সংযোগ আছে, এর মাধ্যমে কানের মধ্যকর্ণে চলে যায়। মধ্যকর্ণে হাড়ের জোড়াগুলা এমনভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন সেইটাকে আরো 22 গুণ বাড়িয়ে ভিতরের কানে পৌঁছায় দেয়। এবং ভিতরের কানে যদি আমরা একটু মনোযোগ দেই, ভিতরের কানে কিন্তু একটা পুকুরের মতো আছে, একটা বদ্ধ পুকুর বা জলাশয়ে যদি আমরা একটা ঢিল ছুড়ি তাহলে তখন কি হয়, ঢিলটা ঢেউ 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 আকারে গিয়ে পাড়ে গিয়ে থামে। ঠিক এই ঘটনাটা আমাদের কানের ভিতরে ঘটে। কানের ভিতরে কিন্তু এরকম তরল পদার্থ আছে এবং মধ্যকর্ণের যে শেষ হাড়টা সে কিন্তু লাঠির মতো করে এইভাবে করে করে একটা ঢিল চূড়ার মতো করে মানে অন্তঃকর্ণে কানের এই শব্দটা পৌঁছায় দেয়। বেসিক কাজটা তখন হয় অন্তঃকর্ণে, অর্থাৎ আমাদের কানে শোনার জন্য এই যে শব্দটা আছে এই শব্দটা কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত হতে হয় এবং এই কাজটা করে হলো কানের ভিতরের কানের কোক্লিয়া নামক একটা পার্টস। এই পার্টসটা করে আমাদের মানে ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করে এবং তার গুড়ায় লাগানো থাকে হলো নার্ভ, যে নার্ভটা ব্রেইনে চলে যায়। সুতরাং এই যে একটা মেকানিজম, আমরা বাইরের কানে শব্দ গেল সেটা মধ্যকর্ণে আরো তার গতি বাড়ায় দিয়ে অন্তঃকর্ণে পৌঁছালো, অন্তঃকর্ণতে ওটা ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত হলো কক্লিয়াতে এবং এরপরে গিয়ে সেটা ব্রেইনে গেল, তখন আমরা শুনতে পাই। আমরা যদি এটাকে আরেকটু লেমেন ভাষায় যদি বলি, আপনারা একটু খেয়াল করেন যে আমরা একটু পরে একটা ভিডিও দেখব, আশা করি যে ভিডিওতে আমরা শব্দের বা ব্রেইনে যে তার কিভাবে জার্নি হয় সেটা দেখব। তার আগে আমি এই কথাটা একটু আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিই যে আমরা যদি একটু লেমেন ভাষায় বিবেচনা করি যে আমরা যে মানে নিত্য নৈমিত্তিক যে আমরা খাবার দাবার গ্রহণ করি এটার সাথে আমরা একটু তুলনা করি যে আমরা বাজার থেকে আমরা সব ধরনের মানে মাছ, মাংস, তরি তরকারি সবকিছু কাঁচামাল আমরা কিনে নিয়ে আসলাম,
সেটা রান্নাঘরে প্রসেস হয়, রান্না হয়, তরকারি হয়, তারপরে আমরা গ্রহণ করি। এখন যদি কোনো কারণে এই রান্নাঘরটা অকার্যকর থাকে, অর্থাৎ আপনার গ্যাসের সমস্যা, চুলার সমস্যা, আপনার যে কাজ করে সে আসে নাই, কোনোভাবে রান্নাঘরটা অকার্যকর, তখন আমরা খাওয়ার জন্য কি করব? খাওয়ার জন্য তো আমাকে পাক করা খাবার লাগবে। সুতরাং আমরা তখন র মেটেরিয়ালস না এনে আমরা আনবো হচ্ছে রেস্টুরেন্টে পাকানো খাবার, এনে আমরা খাবো। তাহলে এই যে ব্যাপারটা, আমরা যদি শব্দটাকে এইভাবে বিবেচনা করি, অর্থাৎ আমার কানের একটা বাইরের এনভায়রনমেন্টের শব্দটা কানে আসবে, কান মধ্যকর্ণে পাঠাবে, মধ্যকর্ণ অন্তকর্ণ অর্থাৎ এই ককলিয়াটাকে যদি আমরা রান্নাঘর বিবেচনা করি, তাহলে ওখানে সেটা প্রসেস হবে এবং সেই প্রসেস অনুযায়ী আমাদের শব্দ আমরা ব্রেইনে চলে যাবে, আমরা শুনতে পারবো। মানে অর্থাৎ কানটা ঠিক যেন একটা মাইক্রোফোনের মতো, কানটা হচ্ছে মাইক্রোফোনের মতো যা শব্দ ধরে, এবং মস্তিষ্ক হচ্ছে আমাদের স্পিকার। এখন এই মানে টোটাল ব্যাপারটা, যাদের কানের ভিতরের কানের ককলিয়া অকার্যকর থাকবে, তাদেরকে আমি যত বেশি সাউন্ড দেই না কেন, অর্থাৎ আমি যত বেশি কাঁচামালিয়া মানে বাজার থেকে কিনে আনি না কেন, আমার রান্নাঘর যদি অকার্যকর থাকে, আমি রান্না করা খাবার খেতে পারবো না। তো এইখানে একটা ব্যাপার আছে, অর্থাৎ যাদের ককলিয়াটা অকার্যকর থাকবে, তাদেরকে যত জুড়ে আপনি সাউন্ড দেন না কেন, সে শুনবে না। এটা হচ্ছে আমাদের ককলিয়ার ইমপ্লান্ট সংক্রান্ত একটা ব্যাপার, আমরা পরে এটা নিয়ে আরো কথা বলবো। এখন আমাদের যে মাইক্রোফোন, যেটা আমরা বলছি কান মাইক্রোফোন, সে যদি কোনো কারণে ইনএক্টিভ থাকে বা অকার্যকর থাকে, ভালো মতো শব্দটাকে গ্রহণ করতে না পারে, ভিতরের কানে পৌঁছাইতে না পারে, সেই ক্ষেত্রে আমরা তখন বাহির থেকে একটা মাইক্রোফোন দিয়ে দিতে পারি। সেটার নাম হচ্ছে হিয়ারিং এইড, অর্থাৎ যে ছোট সাউন্ডটা বা লো ভয়েসের সাউন্ডটা তখন হাই ভলিউমে সে কানে শোনানোর ব্যবস্থা করবে। আমি এখন আমরা একটু ওই যে ব্রেইনে সাউন্ডটা যে যায় আমরা কিভাবে শুনি সেটা একটু দেখতে চাইবো। আমাদের মেডিকেল সায়েন্সে একটা রোগ আছে অটোস্ক্লেরোসিস। অটোস্ক্লেরোসিস অর্থাৎ কানের মধ্য, আমরা সায়েন্সের ছাত্র তো সবাই বলা, কানের মধ্যকর্ণের ভিতরে 3টা হাড় থাকে, ওই হাড়গুলো কিন্তু শব্দের ভাইব্রেশনে নড়াচড়া করে। এরপরে এই নড়াচড়া করে যে একটা ওয়েভ, সে ভিতরের কানে একটা পুকুর আছে, পুকুরে একটা ঢিল মারলে কি হয়, ঢেউ 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 দিয়ে একদম পুরো পার পর্যন্ত চলে যায়। আমরা একটু পরে একটা ভিডিও দেখবো, এখানে একটু বুঝতে পারবো। তো ওই রকম এই শব্দের ভাইব্রেশনটা যখন এখানে পুকুরে গিয়ে পড়ে, ওর নিচে তখন হেয়ার সেল থাকে, সে দুলুনিতে আন্দোলিত হয় এবং ওইখানেই এই ভাইব্রেশনটা ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত হয়। এটা মাথায় রাখতে হবে, ইলেকট্রিক্যাল ইম্পালস, অর্থাৎ আমাকে শব্দ শুনতে হলে ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করতে হবে। আমি এই কথাটা বলছি এই কারণে যে এটা কিন্তু পরবর্তী আমি আরেকটা স্লাইড দেবো, যেটা আপনার লাগবে, এই কথাটা কাজে লাগবে। তা আমার বেসিক কথা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস লাগবে। এটা হলে আমি তখন তার নার্ভ ব্রেইনে নিয়ে যাবে, ব্রেইন আমাকে আবার ফিরতি রেজাল্ট দিবে, আমি শুনবো, কথা বুঝবো। প্রিয় দর্শক, আমরা দেখলাম কিভাবে আমাদের ব্রেইনে সাউন্ড যাচ্ছে এবং ব্রেইন আমাদেরকে আবার সিগন্যাল দিচ্ছে যে আমরা মানে তখন আমরা শুনতে পাই। সুতরাং এই শোনাটাকে ধরেন আপনার হঠাৎ করে আপনার পৃথিবী নীরব হয়ে গেছে, আপনি কিছুই শুনতে পাচ্ছেন না, কেমন লাগবে তখন? সুতরাং আল্লাহর দেওয়া এই নিয়ামতকে আমরা অবশ্যই যত্ন করব, এবং এই যত্নের জন্য আমাদের যেটা প্রয়োজন, যে আমাদের মানে একদম শিশু জন্ম থেকে শুরু করে প্রথমেই তাকে আমরা আইডেন্টিফাই করব যে আমার বাচ্চাটা ভালো মতো শুনতে পারছে কি না, তার শোনায় কোনো সমস্যা আছে কি না। যদি থাকে তাহলে আমরা প্রয়োজনীয় যে সমাধান যেটা আছে আমাদের ডাক্তারের পরামর্শে, সেই সমাধান আমরা গ্রহণ করব। এবং আমরা বলছি এই কথা যে 90% ক্ষেত্রেই কিন্তু আমরা এটাকে প্রতিকার করতে পারি যদিও কোনো সমস্যা থাকে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা বাচ্চাদেরকে পরীক্ষা করব এবং এনআইসিইউতে যে সমস্ত বাচ্চাকে রাখতে হয় বা রাখা হয়,
এদেরকে কিন্তু পরীক্ষা বাধ্যতামূলক। এবং প্রিয় দর্শক, আমি এই মাঝখানেই একটু বলে রাখি, এই প্রসঙ্গ যখন আলাপ করা হলো, যে আমরা প্রতি বছর NJL-ENT সেন্টারের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার ভেতরে মানে এই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করে আমরা কিন্তু প্রতি বছর সপ্তাহব্যাপী আমরা ফ্রি হিয়ারিং স্ক্রিনিং টেস্ট করে থাকি। অর্থাৎ যারা কানে কম শুনছেন মনে করেন বা কোনো সমস্যা আছে মনে করেন, এই এক সপ্তাহ অর্থাৎ 3 মার্চ থেকে পরবর্তী 7 দিন ওনারা আমাদের কাছে আসেন এবং আমরা ফ্রি হিয়ারিং স্ক্রিনিং টেস্ট করে থাকি। এবং এই নিউবর্নদের ক্ষেত্রে আমরা মানে 25% ডিসকাউন্টে সারা বছর থেকে আমরা এই টেস্টটা করে থাকি। এর প্রধানতম কারণ হলো যে আমার এই একটা কথা, আমার এই একটা পরীক্ষা যদি একটা বাচ্চাকে তার কানে শোনা দিতে পারে, কানে শোনার ব্যবস্থা করে দিতে পারে, তাহলে সেটাই হবে আমার সার্থকতা। তো প্রিয় দর্শক, আমি বলবো যে এই নিয়ামতকে কোনোভাবে অবহেলা করবেন না। কোনো কারণে যদি একটু সমস্যা থাকে সেটা আমরা প্রতিকার করার ব্যবস্থা আছে, চিকিৎসা নেওয়ার ব্যবস্থা আছে। আমরা যেন বিলম্ব না করে উপযুক্ত স্থানে গিয়ে আমরা যেন চিকিৎসা করে আমাদের বেবিকে আমরা যেন শব্দের জগতে নিয়ে আসি। সুতরাং এই মেসেজটা আমাদের গ্রাম অঞ্চলে যাওয়া প্রয়োজন, কারণ গ্রাম অঞ্চলের আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী, ওনারা আসলে এই এত কিছু ওনারা বুঝেন না এবং এত সচেতন না, এবং বিশেষ করে ওই সমস্ত ক্ষেত্রে কানের পর্দা ফুটো হয়ে বারবার পাস আসে, অর্থাৎ যেটাকে আমরা বলি ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, অর্থাৎ কানে পানি আসা বা ওনারা কান পাকা রোগ বলে সাধারণত চিনে থাকেন। এইরকম ক্ষেত্রেও কিন্তু কানে কম শোনা হয়। তো এইটা হলেও কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা করার সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু বাংলাদেশেও আছে। সুতরাং আপনারা অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেবেন, তাইলে আপনি অবশ্যই আপনার বাচ্চার যে কানে শোনার যে সমস্যা সেটা সমাধান করতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, আমরা এই অবস্থায় আমরা আরেকটু জিনিস একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে শোনার ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাগুলো নিতে পারি সেটা হচ্ছে মানে হিয়ারিং এইড দিতে পারি। প্রথমে আমরা স্ক্রিনিং করব, মানে রোগীর সমস্যাটা কি এটা আমরা ডায়াগনোসিস করব, বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। তারপরে কোন পদ্ধতি অবলম্বন করলে উনি শুনবেন সেখানে আমরা যাব। সেই ক্ষেত্রে আমাদের হিয়ারিং এইড আছে, অর্থাৎ আমরা যেটা বলছি একটু আগে যে মধ্যকর্ণ, অর্থাৎ বহির্কর্ণ এবং মধ্যকর্ণ এই পর্যন্ত কোনো যদি কারণে কম শোনা থাকে তাইলে সেটা হবে আমাদের, এটাকে আমরা বলি যে কন্ডাকটিভ হিয়ারিং লস, অর্থাৎ অন্তঃকর্ণে সে সাউন্ডের ভাইব্রেশনটা পৌঁছাইতে পারে নাই। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে সাউন্ডটাকে যদি আমরা লাউড করে দিয়ে দেই তাহলে কিন্তু উনি শুনতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা হিয়ারিং এইড দিতে পারি। কানে যদি কোনো কারণে খৈল থাকে সেটা আমরা যদি বের করে দেই সেটা উনি শুনতে পারবে। কানের পর্দায় যদি ফুটো থাকে সেটা আমরা অপারেশন করে কানের ফুটোটাকে বন্ধ করে দিতে পারি। কানের ভিতরে যে হাড় আছে সেগুলোতে সমস্যা থাকলে সেগুলোরও চিকিৎসা আছে। এমনকি অর্থাৎ একদম আলাদাভাবে আমরা এই হাড়গুলাকে রিপ্লেস করেও দিতে পারি। যদি কোনো সমস্যা বেশি থাকে রিপ্লেস করে দিয়েও কিন্তু পারা যায়। সেই ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করা সহজ। এরপরে আসেন, যদি আমরা ভিতরের কানে অন্তঃকর্ণে পৌঁছানোর পরে যেটা আমরা বলছি যে কোকলিয়া ও কার্যকর, যদি কোনো কারণে এরকম অবস্থা হয় কারো বা বাচ্চা থেকে শুরু করে বুড়ো যে কোকলিয়াটাও কার্যকর, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই যে আমরা বলছি যে কোকলিয়া মানে শোনার জন্য কোকলিয়া যেটা করে ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করে। তো সে যখন কাজ করতে পারে না তখন আমরা বাহিরে একটা মেশিনের মাধ্যমে সাউন্ড ভাইব্রেশনটাকে আমরা ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করে দিয়ে ইলেকট্রোডের মাধ্যমে একদম কোকলিয়ার যে নার্ভ আছে সেই নার্ভের সাথে আমরা স্টিমুলেশনটাকে দিয়ে ব্রেইনে পৌঁছাইতে পারি। তখন এই বাচ্চা বা বুড়ো কেউ সেই ক্ষেত্রে উনি শুনতে পারবেন। সেটাকে আমরা বলছি ককলিয়ার
ইমপ্লান্ট, ককলিয়ার ইমপ্লান্ট, অর্থাৎ বাহিরের কান এবং মধ্যকর্ণের সমস্যা হলে আমরা হিয়ারিং এইড ব্যবহার করতে পারবো। যদি ভিতরের কানে সমস্যা হয় তাহলে আমরা ককলিয়ার ইমপ্লান্ট করতে পারবো। এখন এমনও রোগী আছেন অর্থাৎ যাদের নার্ভই নষ্ট, অর্থাৎ আমি ককলিয়ার যে ফাংশন সেটা হয়তো ককলিয়ার ইমপ্লান্ট দিয়ে সার্ভ করলাম, কিন্তু নার্ভ নাই যেটা ব্রেইনে ট্রান্সমিট করবে। সেই ক্ষেত্রে তখন আমরা কি করব? সেই ক্ষেত্রে ধরেন আমরা যদি আবার লেমেন বাসায় যাই, যে ধরেন আমরা রেস্টুরেন্ট থেকে পাক করে খাবার আনলাম, কিন্তু যার জন্য আনলাম উনি মুখে খাইতে পারেন না, গিলতে ওনার সমস্যা, তখন আমরা কি করি? নাকে একটা নল দিয়ে একদম পুরো পেটে পৌঁছে দিই। ঠিক ওইরকম ভাবে যখন ককলিয়ার নার্ভটাও যখন নষ্ট হবে তখন আমরা একদম ব্রেইনে একটা ইমপ্লান্ট বসায় দিতে পারি, অর্থাৎ এটাকে বলে ব্রেইন স্টেম ইমপ্লান্ট। অর্থাৎ প্রিয় দর্শক, আমরা যদি এটাকে টোটাল একটা সামারাইজ করি, সেটা হচ্ছে যে বহির্কর্ণ এবং মধ্যকর্ণ যদি কোনো সমস্যার কারণে আমরা কানে কম শুনি, সেটা আমরা একটা পিওর টোন অডিওমেট্রি বলে একটা টেস্ট আছে, ওই টেস্ট করলে আমরা সেটা বুঝতে পারি। যদি এরকম সমস্যা থাকে, এটার সমাধান আমরা লাগলে সার্জারি করব, লাগলে খৈল দূর করব, অন্য কোনো সমস্যা থাকলে সেটা কান থেকে দূর করে আমরা শোনার ব্যবস্থা করে দিতে পারি। এরপরেও আমাদের হাতে আছে হিয়ারিং এইড। যদি মধ্যকর্ণের অন্তকর্ণের সমস্যা হয়, ককলিয়ার ড্যামেজ থাকে এবং অকার্যকর থাকে, সেই ক্ষেত্রে আমরা করব ককলিয়ার ইমপ্লান্ট। যদি নার্ভো ড্যামেজ থাকে, সেই ক্ষেত্রে আমরা করব ব্রেইন স্টেম ইমপ্লান্ট। অর্থাৎ বাংলা মানে পুরো বিশ্বে এখন এবং বাংলাদেশেও এটা এখন আছে, আমরাও করছি। সিলেটে মেজু উসমানী মেডিকেল কলেজে ককলিয়ার ইমপ্লান্ট নামে একটা প্রজেক্ট চালু আছে, বাংলাদেশের আরো অন্যান্য জায়গায় আছে, হ্যাঁ 5-6টা জায়গায় আছে। সুতরাং এই ককলিয়ার ইমপ্লান্টের মাধ্যমে কিন্তু আমরা জন্মবধির শিশু যারা আছে এবং যারা বয়স্ক রোগী কথা বলতে পারেন, পরবর্তীতে কোনো কারণে ওনার কানে শোনাটা নষ্ট হয়ে গিয়েছে, সেটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, কোনো রোগ হইতে পারে, কোনো টিউমার হইতে পারে, কোনো অপারেশনের কারণে হইতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করে দিয়ে আমরা কানে শোনার ব্যবস্থা করে দিতে পারি। বিশ্বে কিন্তু এখন মানে দেখা যাচ্ছে যে বয়স্কদের, অর্থাৎ যারা বয়সের কারণে কিছুটা কম শুনেন, মানে ডিসেবিলিটি ডেভেলপ করেছে, ওনাদের কিন্তু ককলিয়ার ইমপ্লান্ট আরো বেশি কাজ মানে হচ্ছে, ওনারা বেশি শুনতে পাচ্ছেন এই ব্যবস্থাটার মাধ্যমে। সুতরাং অবহেলা নয়, চিকিৎসা পদ্ধতি আছে। আপনার বাচ্চা, আপনার মানে আশেপাশে আত্মীয় স্বজনের বাচ্চা অথবা বয়স্ক কেউ কানে কম শুনলে ওনার রোগের ডায়াগনোসিস করে আমরা ওনাকে কানে শোনার সম্পূর্ণ ব্যবস্থা ইনশাআল্লাহ করতে পারছি এবং বাংলাদেশে এই চিকিৎসা পদ্ধতি চালু আছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার নাইম। ইতোমধ্যে আপনি এত মানে স্বল্প সময়ের মধ্যে বিস্তারিত তুলে ধরেছেন কানের সমস্যাগুলো, শ্রবণে যে ধরনের সমস্যায় ভুগে থাকে বাংলাদেশের মানুষরা, বিশেষ করে নবজাতকরা। আচ্ছা, আরেকটা প্রশ্ন প্রায়শই রোগীরা করে থাকে, সেটা হচ্ছে যে দীর্ঘ সময় অনেকে শব্দের মধ্যে থেকে থাকে। কিছু কিছু পেশা আছে যারা রাস্তায় হর্নের মধ্যে দীর্ঘ সময় থাকতে হয়, বা ফ্যাক্টরিতে কাজ করে কিছু কিছু, যারা দীর্ঘ সময় অনেক শব্দের মধ্যে থেকে থাকে এবং একটা সময় তাদের শ্রবণের সমস্যা শুরু হয়। এইটার আসলে চিকিৎসা দিলে এটা সুস্থ হয় কিনা, বা চিকিৎসা প্রক্রিয়াটা যদি বলতেন। আর আরেকটা সমস্যা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই অভ্যাস আছে ঘরে ঘরে যে পান, সুপারি, জর্দা খাওয়ার। এটা কি কানের মানে শ্রবণ প্রক্রিয়ায় কোনো নেতিবাচক প্রভাব ফেলে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা যদি এই যে যেটা প্রথম যে প্রশ্নটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে দীর্ঘক্ষণ আমরা যদি একটা লাউড সাউন্ডের মধ্যে থাকি, তাহলে আমরা শ্রবণ সমস্যায় ভুগে থাকি এবং এটা খুবই সত্য। বিশেষ করে এটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। অর্থাৎ দীর্ঘ সময়, যেমন ট্রাফিক পুলিশ যখন আমাদের শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশরা থাকেন, গাড়ির হর্নের এত বেশি শব্দ থাকে, ওনারা দীর্ঘক্ষণ এই শব্দে থাকার কারণে এবং দীর্ঘদিন, অর্থাৎ কমপক্ষে 2 থেকে 5 বছর ওনারা যদি এইরকম 80 ডিবির, আমরা এটাকে মানে ডেসিবেল হিসাবে ভাগ করি, অর্থাৎ 80 ডেসিবেল পর্যন্ত যদি এরকম 2 থেকে 5 বছর কেউ এই মানে ইন্ডাস্ট্রিতে কাজ করেন অথবা ট্রাফিকে কাজ করেন অথবা আশেপাশে যে আমাদের যে নয়েজ হয়, যেমন আমাদের নগরায়ন করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় বাসা বাড়ি নির্মাণের সময় কিন্তু যে সাউন্ড হয়, সেটাও কিন্তু আমাদের
মানে শ্রবণের জন্য ক্ষতিকর দীর্ঘদিন এটাতে থাকলে। তো সেই ক্ষেত্রে প্রথম যে কাজটা হয়, যেমন আমি হঠাৎ করে একটা বড় সাউন্ডে গেলাম বা একটা রক স্টার গানে গেলাম, সেখান থেকে আমাদের যে কানে কম শোনা হবে সেটা হচ্ছে আমাদের মানে টেম্পোরারি বেসিস, অর্থাৎ কিছুক্ষণের জন্য আমরা কিছু ওই 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 সময়ের জন্য আমরা কম শুনবো এবং পরবর্তীতে এটা আবার রিগেইন হয়ে যায়। কিন্তু এটা যখন দীর্ঘদিন থেকে থাকে, যারা জব করেন সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা মানে অর্থাৎ সেটা টেম্পোরারি না হয়ে তখন পার্মানেন্ট হয়ে যায়। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আছে ইন্ডাস্ট্রিগুলোতে কম্পেনসেশন দেওয়ার একটা ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রতি বছর মানে আমাদের এই কর্মচারীদেরকে কিন্তু হিয়ারিং টেস্ট করে নেওয়া বাধ্যতামূলক এবং এটা করা লাগে। আমাদের মানে পৃথিবীর সব দেশে এটা মানে আইনের মধ্যে আছে। তো আমরা এটা অবশ্যই মানব যে আমরা হিয়ারিং টেস্ট করে নিব এবং লাউড সাউন্ডে বেশিক্ষণ না থাকার চেষ্টা করব এবং এখান থেকে বাঁচার জন্য প্রয়োজনে আমরা কানের মধ্যে আমরা ইয়ার প্লাগ ব্যবহার করতে পারি, যাতে শব্দ দ্রুত গিয়ে আমাদের কানে ক্ষতি না করতে পারে। তো এটা গেল একটা নয়েজ ইন্ডিউস বা দীর্ঘক্ষণ শব্দের মধ্যে থাকলে আমাদের এটা। পান সুপারি আসলে বেসিক্যালি ওখানে কানে শোনার চেয়ে বেশি সমস্যা করে আমাদের মানে ক্যান্সারে। সুতরাং এটা ডিরেক্টলি এভাবে মানে একদম কানে ইফেক্ট পড়বে ব্যাপারটা ঠিক এরকম না। এটা ক্যান্সার করে এবং এই কেমিক্যালস গুলো তো বিভিন্নভাবেই আমাদের শরীরে সমস্যা করছে। শেষ হয়ে গেল। ধন্যবাদ। আরেকটা প্রাত্যহিক জীবনের সমস্যা নিয়ে রোগীরা প্রশ্ন করে থাকে, সেটা হচ্ছে যে এই যে মোবাইল ডিভাইস দীর্ঘ সময় ব্যবহার করার জন্য, অনেকে চার্জে থাকা অবস্থায় মোবাইল ডিভাইস ব্যবহার করে, এইগুলোর জন্য শ্রবণে কোনো সমস্যা হয় কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা ইদানিং আমাদের যে মানে ইয়াং জেনারেশন কিন্তু এইটাতে হ্যাবিচুয়েটেড। সুতরাং এটা খুবই অ্যালার্মিং যে হাই ভলিউমে যদি আমরা ইয়ারফোন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কানের ক্ষতি করে। তো এখানে রুলসটা কি? রুলসটা হচ্ছে 60-60, অর্থাৎ আমরা 60 মানে ভলিউমটা 60-এর বেশি দিব না এবং 60%-এর বেশি দিব না এবং 60 মিনিটের বেশি শুনবো না। 60 সুধী দর্শক, চমৎকার কিছু তথ্য আমরা কিন্তু ইতোমধ্যে পেয়ে গিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি প্রত্যহ শব্দ দূষণ থেকে নিজেকে দূরে রাখতে পারি, উচ্চমাত্রায় শব্দ হলে টেলিভিশন, রেডিও আমরা যেটাই শুনে থাকি সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যেই আমাদের শুনতে হবে এবং দীর্ঘ সময় যারা শব্দের মধ্যে থাকতে হয়, যেসব পেশায় শব্দ দূষণের সম্ভাবনা থাকে, তারা যাতে একটু সতর্ক থাকে এবং প্রতি বছর যাতে পরীক্ষা করে। জি, ডক্টর নঈম, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, যে তো আমরা যেটা বলছিলাম যে এই ইয়ারফোনটা অবশ্যই আমাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ইয়ারফোনে আমরা নয়েজ ক্যান্সেলিং একটা ইয়ারফোন আছে, সেটা আমরা ব্যবহার করব। যদি প্রথমে আমি দর্শকদেরকে উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে খুব কম দামে পাওয়া যায়, অনেক সময় একটু বেশি দাম দিয়েও কিনতে হয়। আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি যদি একটু বেশি দাম দিয়েও কিনেন সেটা হবে আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট। কেন? কারণ হচ্ছে যে আপনারা মানে বা আমরা যে নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন যদি ব্যবহার না করি তাহলে তাতে করে আমাদের কানে শোনার কিন্তু ড্যামেজ হচ্ছে এবং পরবর্তীতে আমি শব্দের জগৎ থেকে চলে যাচ্ছি। এই যে মানে মানে কষ্ট এবং পরবর্তীতে চিকিৎসায় আপনার আরো অনেক বেশি টাকা লাগবে। সেই কারণে আমি বলবো যে ইয়ারফোন যাদের ব্যবহার করতেই হয় তারা অবশ্যই নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন একটু দাম দিয়ে হইলেও কিনবেন এবং অবশ্যই একটানা 1 ঘন্টার বেশি কখনোই ইয়ারফোন ব্যবহার করবেন না। এবং এই ইয়ারফোন কানে দিয়ে হাঁটার সময় রাস্তার ক্ষেত্রে যেন আপনি খুব খেয়াল রাখবেন। আমরা প্রায়শ পাই এই রোগীগুলা, অর্থাৎ উনি হয়তো ফোনে কথা বলছেন, ফোনে কথা বলার সময় বা গাড়িতে যারা ব্যবহার করেন তারা গাড়িতে ফোন ব্যবহার না করা খুবই ভালো এবং খুবই জরুরি একটা বিষয়। কারণ তখনকার যে পরিবেশ থাকে রাস্তায় তো আর সেই পরিবেশ নাই, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে বসি। সুতরাং এই হিয়ারিং মানে যেটা হেডফোন ব্যবহার করার সময় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে।
খুব প্রয়োজন না হলে আমরা মানে হেডফোন ব্যবহার করব না, এবং যখন করব 1 ঘন্টার বেশি একটানা 60%-এর বেশি ভলিউম দিব না। এই নিয়মটা আমাদেরকে মানতে হবে। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। চমৎকার কিছু তথ্য দিয়েছেন আপনি। আম দর্শক আশা করি আপনারা এ পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছেন সেগুলাতে আ উপকৃত হবেন এবং আরেকটি কমন সমস্যা আমাদের সবার ঘরে, ঘরে সেটা হচ্ছে আমরা আমাদের কান পরিষ্কার করার জন্য মানে ওয়্যাক্স পরিষ্কার করার জন্য খই যেটাকে বলে পরিষ্কার করার জন্য কটন বাড ইউজ করে এবং সেটার কারণে কিন্তু অনেকেই দেখা যায় যে বিভিন্নভাবে ইনজুরি করে ফেলে কানে। সেটা পরবর্তীতে ভয়াবহ আকার ধারণ করে। স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, জি, ধন্যবাদ। এই আরেকটা মানে আমাদের খুবই সামাজিক সমস্যা আমি বলব, যে আমরা আসলে কটন বাড ইউজ করি এবং এটা অনেকটা সংক্রামক ব্যাধির মতো। আমি প্রায়শই এটা বলে থাকি যে একজনের কান কুঁচানো দর্শক হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে যুক্ত হতে পারছেন না ডাক্তার নাইম। আম শুধু দর্শক আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা হচ্ছিল যে কানে কম শোনা। বিস্তারিতভাবে কিন্তু আপনারা জেনে গিয়েছেন যে বাংলাদেশে আসলে কত ভয়াবহ মাত্রায় এই শ্রবণের সমস্যা নিয়ে প্রতিনিয়ত রোগীরা ভুগছেন এবং এটার আ চিকিৎসা না করলে এটার ভয়াবহতাটা কতটা মারাত্মক হতে পারে। আমরা আজ থেকে সচেতন হই এবং শব্দদূষণ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে যাতে দূরে রাখি সে বিষয়ে সচেতন থাকতে হবে। ডাক্তার নাইম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই স্বল্প সময়ের মধ্যে যদি শেষ একটা বার্তা দিতেন যে শ্রবণ সমস্যা থেকে নিজেকে বিরত রাখার শ্রবণ সমস্যা থেকে নিজেকে দূরে রাখার জন্য আসলে প্রাত্যহিক জীবনে কি, কি সতর্কতা অবলম্বন করবে? একদম মোটা দাগে যদি বলতেন, তারপর অনুষ্ঠানের ইতি টানছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কানে কম শোনা কিন্তু শুধু একটা মানে শারীরিক সমস্যা না, এটা কিন্তু আপনার সামাজিক সমস্যা। অর্থাৎ আপনি যখন কানে কম শুনবেন তখন আপনি কমিউনিকেট করতে পারবেন না, কারো কথা আপনি শুনবেন না, আপনিও কাউকে তার জবাব দিতে পারবেন না। সুতরাং এটাকে কোনোভাবেই অবহেলা নয়। আর কানে কটন বাডস নিয়ে যে কথাটা বলা দরকার ছিল, আমাদের নেটের প্রবলেমে আমরা পারি নাই। কখনোই কানে কটন বাডস আপনি এমনি এমনি ব্যবহার করবেন না। কানে কটন বাডস ব্যবহার করেছেন তো বুঝতে হবে যে আপনার কানের সমস্যাটাকে আপনি ভিতরে ঠেলে দিচ্ছেন, এই কথাটা যেন মনে থাকে। অর্থাৎ আপনার সমস্যাটা বাইরে ছিল, আপনি কানে কটন বার দিয়ে তাকে ভিতরে ঠেলে দিচ্ছেন, এটা আপনার আরো বেশি ক্ষতি করবে। সুতরাং কোনোভাবেই অযথা কটন বাডস ব্যবহার করা যাবে না। যদি কোনো কারণে ডাক্তার কোনো মানে ওয়েনমেন্ট বা মলম বা কোনো কিছু লাগানোর জন্য আপনাকে বলেন, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা। কিন্তু কানে খুঁচানো বা গোসল করার পরে আপনি কানের পানিটা মানে তুলে নিবেন, এরকম অভ্যাসটা যেন কোনোভাবেই না হয়। এবং এতে আরেকটা বড় সমস্যা ডেভেলপ করে, সেটা হচ্ছে অটোমাইকোসিস। অর্থাৎ এরকম ক্ষেত্রে কানে একটা ওই যে ফাঙ্গাল ইনফেকশন হয়, প্রচন্ড চুলকানি, এটাকে আমরা বলি ইন্টেন্স ইচিং। অর্থাৎ আপনি চুলকাইতে থাকবেনই, মানে ভালো লাগবে। ইভেন দেখা যায় মাঝে মাঝে কোনো অনেক রুগী আসেন আমাদের কাছে যে উনি চুলকানো শুরু করেছেন আর বাদ দিতে পারছেন না, কানের চামড়া উঠে দিয়েছেন। সুতরাং এই রোগটা থেকে বাঁচার জন্য অবশ্যই আমরা কটন বাডস ব্যবহার করব না, এবং কানে পানি গেলে সেটা বাইর করার জন্য আমরা নিজেরা কখনো কটন বাডস ব্যবহার করবো না। আমরা ডাক্তারের কাছে যাব, উনি কি দিয়ে উনি ওনার সাকশন মেশিন দিয়ে সেটা বের করে দিবেন। তো প্রিয় দর্শক, আমরা শেষ কথা বলবো যে এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আমরা সবাই কানে শুনি ভালোভাবে। হ্যালো, হ্যালো, শোনা হচ্ছে? জি। জি। আমরা এই যে আমাদের যে কানে শুনি, এটা আল্লাহ একটা নিয়ামত, এবং এটা আমরা কেউই কিন্তু এটাকে অত গুরুত্ব দিই না। এবং আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ যেভাবে কাজ করে নীরবে নিবৃত্তে আমরা কিন্তু জানি না। কখন বুঝি? যখন নষ্ট হয় বা যখন কোনো সমস্যা দেখা দেয়। তো এই জন্য আমরা প্রত্যেক বছর মিনিমাম একবার হলেও কানে শ্রবণের পরীক্ষা করে নিব, আমরা যেন কানটাকে আমরা যে শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন সেটা ঠিক আছে কিনা, এবং কোনো সমস্যা থাকলে আমরা মানে এটার সমাধানের পথে যাব। এবং কোনোভাবে কানে খুচাখুচি করব না, এবং কানে আঘাত দিব না, আঘাত লাগাবো না। আমরা যারা কেউ মানে কাউকে আঘাত করি অনেক সময়, সেই ক্ষেত্রে খেয়াল করব
যে আমাদের অনেক সময় আছে যে আমরা কাউকে কোনো না কোনোভাবে আঘাত করে ফেলি, সেক্ষেত্রে কানে যেন আঘাতটা না হয়, কারণ এতে করে কানের পর্দা ফেটে যায় এবং আমরা প্রায়শই এই রোগীগুলো পাই যে আঘাতের কারণে। আর আরো বেশি যেটা আমি বলতে চাই সেটা হলো আমাদের যে প্রাইমারি হেলথ সার্ভিস যেটা আছে সেটাতে আমাদের শ্রবণের যে পরীক্ষা যেগুলো আছে সেগুলো যেন ইনক্লুড করা হয়, এবং স্কুলে বাচ্চা ভর্তি করার সময় অবশ্যই যে তার কানে শোনাটা ঠিক আছে কিনা সেটাও যেন পরীক্ষা করে নেওয়া হয়। তাইলে আমরা এই স্কুলের বাচ্চাদেরকে আমরা তখন এই যে কানে শোনার কোনো সমস্যা থাকলে আর্লি ডায়াগনোসিস করে আমরা চিকিৎসা করতে পারবো। এবং বয়স্ক যারা তাদের প্রতি যেন আমরা মানে সদয় হয়ে তাদেরকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে, এবং এটা একটা মানে নর্মাল ফেনোমেনা, বয়স হলে আমরা কানে কম শুনি সবাই, সুতরাং এই ক্ষেত্রে ওনাদেরকে হিয়ারিং এইড অথবা অন্য কোনো চিকিৎসা যদি লাগে সেটার জন্য আমরা দিতে থাকি। প্রিয় দর্শক, আপনি ভাবেন যে আপনি শব্দের জগৎ থেকে আপনি সরে গিয়েছেন, পৃথিবী আপনার কাছে নীরব, আপনি তখন কেমন লাগবে আপনার? অথবা আপনার বাচ্চা আপনি ডাকছেন শুনছে না, কারো দিকে তাকাচ্ছে না, সে এই যে বধিরতা, এই বধিরতা আমাদের মহামারী আকারে যেন ধারণ করতে না পারে সেই জন্য আমাদের অবশ্যই সচেতনতা প্রয়োজন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং NJL ENT সেন্টার আমাদের মানে এই সেন্টারটা সামাজিক কার্যক্রম করার জন্য আমরা কিন্তু মানে একদম খোলা রেখেছি আমাদের দরজা। কারো কোনো সমস্যা থাকলে, এমনকি টাকা পয়সার অভাব থাকলে আমরা ফ্রি যতটা সম্ভব আমাদের পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত করে দিব আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার নুরুল হুদা নাইম। সুধী দর্শক, আজকে আমরা যে তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম তা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। NJL হসপিটাল স্বাস্থ্য কথা আজকের পর্বে এখানেই ইতি টানছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখার জন্য অপেক্ষায় থাকুন। শুভরাত্রি। NJL টোটাল ENT কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।